মুভির 5 বছর পর থেকে শুরু হয় এই মুভির গল্প, যেখানে আমরা প্রথমেই জানতে পারি মোনার্ক মানে যে সংস্থা এই সমস্ত মনস্টারদের উপর গবেষণা করে তারা বর্তমানে কংকে একটি স্পেশাল জায়গায় পর্যবেক্ষণে রেখেছে। মানে মোনার্ক ওই স্কাল আইল্যান্ডকে চারিদিক থেকে ঘিরে তাদের একটি বেস তৈরি করেছে, যার মধ্যেই বর্তমানে রয়েছে কং। আর এইখানে কংকে পর্যবেক্ষণ করার জন্য রয়েছেন একজন মহিলা বিশেষজ্ঞ ইলেন অ্যান্ড্রুজ। যাই হোক, এই বেশের মধ্যে কং স্বাচ্ছন্দ্যে থাকলেও মাঝে মাঝেই সে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, কারণ দিন দিন সে ভালো মতোই বুঝতে পারছে সে সম্পূর্ণ খোলা জায়গায় নেই, তাকে একটি বেশের মধ্যে আটকে রাখা হয়েছে। এখানে আমরা জিয়া নামক একটি বাচ্চা মেয়ের সঙ্গেও পরিচিত হই, যে কানে শুনতেও পায় না এবং কথাও বলতে পারে না, কিন্তু এখানে আমরা তাকে কং এর সঙ্গে ইশারায় কথা বলতে দেখি। আসলে কং দ্য স্কাল আইল্যান্ড মুভিতে আমরা এই জায়গায় যে আদিবাসীদের বসবাস করতে দেখেছিলাম খুব সম্ভবত এই মেয়ে তাদেরই বংশধর। আর ওই আদিবাসী গোষ্ঠী দুর্ভাগ্যবশত এই আইল্যান্ডের একটি ঝড়ের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখন এই মেয়েকে ইলনি তার নিজের মেয়ের মতোই লালন পালন করে, মানে এক প্রকার তার দত্তক মেয়ে বলা চলে। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় আর আমরা পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র বার্নি হেইজের সঙ্গে, যে তার পার্সোনাল একটি পডকাস্ট চ্যানেল চালায়, যেখানে সে অ্যাপেক্স সাইবারনেটিক নামক একটি কোম্পানি সম্বন্ধে কিছু গোপন তথ্য সবার সামনে উন্মুক্ত করে। আসলে এই বার্নিও ওই অ্যাপেক্স সাইবারনেটিক্সের একজন প্রাক্তন কর্মচারী, কিন্তু সে এখন কোনোভাবে জানতে পেরেছে ওই কোম্পানি মানব সমাজের সম্মুখে আধুনিক রোবোটিক্স নিয়ে কাজ করলেও বর্তমানে তারা টাইটান প্রজাতির ওই সমস্ত মনস্টারদের নিয়ে গোপন কিছু ষড়যন্ত্র করছে। আর কি সেই গোপন ষড়যন্ত্র, এটাই এই মুভির মেইন টুইস্ট। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আপনারা অনেকেই খেয়াল করেছেন আমি মূলত কোনোদিনই ভিডিওর মধ্যে কিংবা ভিডিও শুরুতে সাবস্ক্রাইব কিংবা ভিডিওতে লাইক করার কথা একদমই বলি না। আর সাবস্ক্রাইব আমি এখনো করতে বলছি না, ওটা আপনাদের ইচ্ছা হলে করবেন, না ইচ্ছা হলে করবেন না, কিন্তু ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে যাবেন, কারণ আপনার ওই একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করবে পরের ভিডিও বানাতে। তাই দয়া করে লাইক ডিসলাইক যা ইচ্ছা করুন, কিন্তু কিছু একটা করুন। এনিওয়ে, হঠাৎই একদিন দেখা যায় পেনসাকোলায় অবস্থিত অ্যাপেক্সের একটি ফ্যাক্টরিতে গডজিলা অতর্কিতে হামলা করে বসে। আর দুর্ভাগ্যবশত বার্নিও কিছু গোপন নিউজ জোগাড় করার জন্য সেই টাইমে ওই ফ্যাক্টরির ভিতরেই ছিল। আর গডজিলা আক্রমণ করার পরবর্তীতেই ওই ধ্বংসপ্রাপ্ত ফ্যাক্টরির মধ্যে বানি এক অদ্ভুত ধরনের একটি যন্ত্র দেখতে পায়, আর সেখান থেকে ঠিক সেই রকমই আওয়াজ বেরিয়ে আসছে যেরকম আওয়াজ ঠিক আগের পার্টে আমরা অর্কা ডিভাইস থেকে শুনেছিলাম। মানে ওই আওয়াজের কারণেই গডজিলা এই ফ্যাক্টরিতে হঠাৎই আক্রমণ করেছে। যাই হোক না কেন, এতদিন গডজিলাকে সবাই মানব জাতির সেভিয়ার ভাবলেও হঠাৎ করেই গডজিলা এরকম হামলা করায় সকলেই আবারও ভাবতে শুরু করে সত্যিই কি গডজিলা মানব জাতির সেভিয়ার। আবার এই ঘটনার পরেই অ্যাপেক্স কোম্পানির সিইও ওয়াল্টার সিমন্স সংবাদ মাধ্যমে বিবৃতি দেয় এই পৃথিবীকে সুরক্ষিত রাখতে গেলে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। গডজিলা চিরকালই মানবজাতির শত্রু ছিল এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমার কোম্পানি অ্যাপেক্সের কাছে এমন প্ল্যান আছে যার মাধ্যমে আমরা গডজিলাকে পুরোপুরি মেরে ফেলতে পারবো, তাই আমাদের শুধু একটু সহযোগিতার দরকার। এবার গডজিলার এইরকম অতর্কিত হামলা আর অ্যাপেক্স সিইও ওয়াল্টার সিমন্সের এই বিবৃতি শুনে ম্যাডিসন খুবই হতবাক হয়ে যায়। ম্যাডিসনের সঙ্গে নিশ্চয়ই আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ একে আমরা গডজিলা দ্য কিং অফ মনস্টার মুভি থেকে অলরেডি চিনি। আর যারা চিনতে পারছেন না তাদেরকে বলবো দয়া করে আগের পার্টগুলি অবশ্যই দেখে আসুন। যাই হোক, ম্যাডিসনের এই সমস্ত ব্যাপারগুলি অবাক লাগার যদিও একটি নির্দিষ্ট কারণ রয়েছে। আসলে বার্নি যে অ্যাপেক্স কোম্পানির গোপন ষড়যন্ত্র নিয়ে পডকাস্ট চালায় সেটা ম্যাডিসন অল টাইম শোনে, আর ম্যাডিসনও মনে প্রাণে বিশ্বাস করে গডজিলা কোনোদিনই মানবজাতির খারাপ চায় না। সে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া অ্যাপেক্সে কোনোদিনই হামলা করবে না, তাই এই হামলার পিছনে নিশ্চিতভাবে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। ফলে এই মনোভাব নিয়েই ম্যাডিসন পৌঁছায় তার বাবার কাছে, যে বর্তমানে মোনার্কের হয়েই কাজ করে। কিন্তু ম্যাডিসন যখন তার বাবাকে বোঝায় গডজিলা হামলা করার পিছনে অ্যাপেক্স কোম্পানি দায়ী, তখনই তার বাবা তাকে পরামর্শ দেয় তুমি ওই সমস্ত পডকাস্টে মনোযোগ দেওয়া বন্ধ করো। ওই সমস্ত আজগুবি গল্প শুনেই তোমার মাথায় এরকম উদ্ভট চিন্তাধারার উদয় হয়েছে। আসলে আমরা তো ডক্টর মার্কের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আগের মুভিতেই দেখেছি, যেখান থেকেই আমরা জানতে পেরেছিলাম গডজিলা হামলার কারণে মার্ক তার একটি সন্তানকে সারা জীবনের মতো হারিয়ে ফেলে, আর সেই থেকেই সে গডজিলাকে একদমই পছন্দ করে না। আর এই মুহূর্তে গডজিলা আবারও যখন হঠাৎই আক্রমণ করেছে তখন সেই পুরনো রাগেই তার আবার মনে হয় গডজিলা শুধুমাত্র মানবজাতির ক্ষতিই করতে পারে। তাই এই মুহূর্তে মার্কো অ্যাপেক্স সিইওর সঙ্গে সহমত, তাই এখন সে তার মেয়ের কোনো কথাই শুনতে নারাজ। কিন্তু ম্যাডিসনও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী না, যে কারণে সে তার এক বন্ধু জশকে সঙ্গে নিয়ে দেখা করে বার্নির সঙ্গে। আর বার্নি যখন ম্যাডিসনের পরিচয় পায়, মানে বার্নি যখন জানতে পারে ম্যাডিসন ডক্টর এমা এবং ডক্টর মার্কের একমাত্র কন্যা, তখনই সে তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে শুরু করে।
এমনকি তারা তিনজন একসঙ্গে মিলে অ্যাপেক্সের সেই ধ্বংসপ্রাপ্ত ফ্যাক্টরিতে গিয়ে উপস্থিত হয়, যাতে তারা উদ্ধার করতে পারে কি কারণে গডজিলা এই ফ্যাক্টরিতে আক্রমণ করেছিল। কিন্তু এই টাইমে বার্নি ওখানে সেই ডিভাইস আর দেখতে পায় না, যেটা সে আগের বার লক্ষ্য করেছিল। ফলে তাদের কৌতূহল আরো বেড়ে যায় অ্যাপেক্স গোপনভাবে কি কাজকর্ম করছে সেটা জানার জন্য। আর এরপরেই তারা একটি লিফটের মাধ্যমে উপস্থিত হয় ওই ফ্যাক্টরির সাব লেভেল 33-তে, যেখানেই তারা অসাবধানতাবশত একটি গাড়ির মধ্যে বন্দী হয়ে যায়। আর সেখানেই তারা প্রচুর পরিমাণে স্কাল কলারের ডিম দেখতে পায়। মানে তারা এটা তো বুঝে যায় বর্তমানে অ্যাপেক্স এই সমস্ত স্কাল কলারদের নিয়ে কোনো রিসার্চ করছে। কিন্তু পরবর্তীতেই তারা দেখতে পায় যে গাড়ির মধ্যে তারা বন্দী হয়ে গেছে সেই গাড়ি একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের মাধ্যমে রওনা হয়েছে হংকং এর উদ্দেশ্যে, কারণ এই অ্যাপেক্সের হেডকোয়ার্টার রয়েছে হংকং এ। এনিওয়ে, এরপর আমরা পরিচিত হই এই মুভির আরো এক মুখ্য চরিত্র ডক্টর নেথান লিন্ডের সঙ্গে, যিনি একজন প্রাক্তন মোনার্ক বিজ্ঞানী এবং সঙ্গে হলো আর্থ নামক একটি তত্ত্বের আবিষ্কর্তা। যদিও তার এই আবিষ্কার সরকার তেমনভাবে মান্যতা দেয়নি, কারণ এই আবিষ্কার ফুলফিল করার পিছনে তার ভাই একসময় মারা গেছে, কিন্তু তবুও তিনি তার গবেষণা চালিয়ে যাচ্ছেন এই তত্ত্বকে ফুলফিল করার জন্য। কিন্তু এখানে প্রশ্ন হলো কি এই হলো আর্থ? মুভির থিওরি অনুযায়ী এখানে বলা হয়েছে আমাদের পৃথিবীর কেন্দ্রে মানে ভূপৃষ্ঠের নিচে কোথাও সম্পূর্ণ আলাদা রকমের একটি ইকোসিস্টেম রয়েছে, যেখানেই এই সমস্ত টাইটান প্রজাতির মনস্টারদের জন্ম, এমনকি তাদের শক্তির উৎস সেখান থেকেই। আর এই তথ্য অ্যাপেক্সীয় ওয়াল্টার সিমন্স জানতে পারার পরেই তিনি উপস্থিত হন ডক্টর নেথানের কাছে। আর সেইখানেই তিনি ডক্টর নেথানকে রিকোয়েস্ট করেন যা হোক করেই হোক ওই হলো আর্থ খুঁজে বের করার জন্য তিনি যেন তার কোম্পানিকে সাহায্য করেন। যদিও প্রথম দিকে ডক্টর নেথান তার এই প্রস্তাবে দ্বিধাগ্রস্ত হন, কারণ এই হলো আর্থে প্রবেশ করতে গিয়েই বিপরীত মাধ্যাকর্ষণ শক্তির কারণে তার ভাই একটা টাইমে মারা গেছে। তাই ডক্টর নেথান বিশ্বাস করেন হলো আর্থে প্রবেশ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু সিমন্স যখন তাকে জানায় তার কোম্পানি হিব নামক এমন এক ধরনের যান তৈরি করেছে যার মাধ্যমে তারা অনায়াসে রিভার্স গ্র্যাভিটিকে বিট করতে পারে, মানে ওই গাড়ির মাধ্যমে যে কোনো মানুষ অনায়াসে হলো আর্থে প্রবেশ করতে পারে, তাই তিনি ডক্টর নেথানকে জানান এই বিষয়ে যথাশীঘ্রই সে যেন তাদেরকে সাহায্য করে, কারণ সেইখানকার এনার্জি স্যাম্পেল ব্যবহার করে তারা এমন একটি হাতিয়ার তৈরি করতে পারবে যার মাধ্যমে গডজিলাকে অনায়াসে হারিয়ে দেওয়া সম্ভব। এবার রিসেন্টলি যেহেতু গডজিলা বিনা কারণে মানবজাতির উপর হামলা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে, তাই ডক্টর নেথানও এই মুহূর্তে তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু ডক্টর নেথান মনে করেন ওই হলো আর্থ যেহেতু তাদের কাছে একদমই নতুন, তাই সেখানে সঠিক পথ দেখানোর জন্য তাদের একজন উপযুক্ত গাইড দরকার, যে কারণেই তিনি দেখা করেন তার পুরনো এক সঙ্গী ইলনের সঙ্গে, মানে যিনি বর্তমানে স্কাল আইল্যান্ডে কংকে পর্যবেক্ষণ করেন। কিন্তু সেখানে পৌঁছে ডক্টর নেথান যখন এই সমস্ত ব্যাপার ইলনকে জানিয়ে সাহায্য করতে বলে, তখন ইলন তাকে প্রথমেই না বলে দেয়, কারণ এই হলো আর্থ আর সেখানে থাকা এনার্জি সোর্স এই সব জিনিস তার একদমই বিশ্বাস হয় না। আর তাছাড়া এখান থেকে কংকে বাইরে বের করলে গডজিলা তার অস্তিত্ব বুঝতে পেরে তার উপর আক্রমণ করে বসবে, ফলে ঝামেলা আরো বেড়ে যাবে। যদিও লাস্ট পর্যন্ত ডক্টর নেথানের রিকোয়েস্টে ডক্টর ইলন অবশেষে রাজি হয়ে যায় কংকে গাইড হিসাবে এই কাজে ব্যবহার করতে। ফলস্বরূপ তারা একটি বড় জাহাজের মাধ্যমে কংকে বেহুশ করে রওনা হয় আন্টার্কটিকার উদ্দেশ্যে, কারণ সেইখানেই হলো আর্থে প্রবেশ করার একটি এন্ট্রি পয়েন্ট রয়েছে। যাই হোক, এই জাহাজেই আমরা ওয়াল্টারের মেয়ে মায়ার সঙ্গে পরিচিত হই, আর এটাও জানতে পারি হলো আর্থে তারা যে মিশন করতে চলেছে তার নেতৃত্ব দেবে এই মায়াই। এছাড়াও এই জাহাজে আমরা জিয়া নামক সেই বাচ্চা মেয়েটিকেও দেখতে পাই, মানে যে বাচ্চা মেয়েটি কংয়ের সঙ্গে ইশারায় কথা বলে। এমনকি এই জলপথে পাড়ি দেওয়ার টাইমে কংয়ের হুঁশ ফিরে এলে জিয়াই ইশারা করে তাকে শান্ত করে, আর তাদের এই ইশারা করে কথা বলতে দেখে জাহাজে উপস্থিত প্রত্যেকেই বেশ অবাক হয়ে যায়। কিন্তু প্রথম দিন সবকিছু ঠিকঠাক চললেও সমুদ্র যাত্রার মাঝপথে হঠাৎই তাদের উপর আক্রমণ করে বসে গডজিলা। এবার যেহেতু কং জলের ভিতর শ্বাস নিতে পারে না, তাই গডজিলার সঙ্গে ফাইট এসে সহজেই ঘায়েল হয়ে যায়, যেটা দেখে ডক্টর নেথানের কথা মতো সেখানে উপস্থিত সকল জাহাজের ইঞ্জিন অফ করে দেওয়া হয়, যাতে গডজিলা মনে করে তারা সকলেই তার কাছে হার মেনেছে। আর এখানে সত্যি সত্যি তাই ঘটে। সেখানকার সমস্ত কিছু অফ এবং কংকে ওই জাহাজের উপর ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখে গডজিলা সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায়। কিন্তু এরপর তারা আর কোনো রিস্ক না নিয়ে হেলিকপ্টারের মাধ্যমে এয়ার লিফট করে কংকে নিয়ে তারা উপস্থিত হয় আন্টার্কটিকায়, যেখানেই জিয়া ইশারার মাধ্যমে কংকে ওই সুড়ঙ্গে প্রবেশ করতে রাজি করায়, মানে যার মাধ্যমে হলো আর্থে প্রবেশ করা যায়। আর কং এর পিছন পিছন নেথান, ইলন এবং জিয়া সহ অ্যাপেক্সের একটি দল ওই হিব নামক গাড়িতে চড়ে তাকে অনুসরণ করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ম্যাডিসন, জশ এবং বার্নি সেই গাড়ির মাধ্যমে হংকংয়ে পৌঁছে অজান্তেই এমন একটি জায়গায় উপস্থিত হয় যেখানে তাদেরকে একটি স্কাল কলার তাড়া করতে শুরু করে। কিন্তু পরবর্তীতেই তারা লক্ষ্য করে একটি রোবোটিক গডজিলা ওই স্কাল কলারকে ধরে নিমেষেই হত্যা করে।
মানে এখানেই তারা বুঝতে পারে এই অ্যাপেক্স কোম্পানি আসলে এতদিন এই মেগা গডজিলা বানানোর চেষ্টায় ছিল, যেটা বুঝতে পেরেই হয়তো গডজিলা তাদের ফ্যাক্টরিতে আক্রমণ করেছিল, কিন্তু সেটা ওয়াল্টার সিমন্স কাউকেই জানতে দেয়নি। যাই হোক, এরপরেও তারা তিনজন সেখানকার এদিক ওদিক ঘুরে বুঝতে পারে এই মেগা গডজিলাকে টেলিপ্যাথিক ভাবে একজন মানুষই চালনা করে। মানে সে যা যা করতে চাইবে ওই মেগা গডজিলা সেটাই করবে। আর এই কাজ বর্তমানে করছে অ্যাপেক্স কোম্পানির চিফ টেকনোলজি অফিসার রেন সেরিজাওয়া, যে আসলে ডক্টর ইসিরো সেরিজাওয়ার ছেলে। এবার এখানে আরো একটি অবাক করার মতো বিষয় হলো, এই যে টেলিপ্যাথিক ভাবে এই মেগা গডজিলাকে চালনা করা হচ্ছে সেটা আসলে গিডোরার নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে। মানে ওই যে আগের পার্টের লাস্টেই আমরা গিডোরার কাটা মাথা দেখেছিলাম, সেটাই অ্যাপেক্স কিছুভাবে জোগাড় করে ফেলেছে। আর বর্তমানে তার সাহায্যেই তারা এই মেগা গডজিলাকে চালনা করছে, যে কারণেই আসল গডজিলার এত রাগ। যাই হোক, এরপর আমরা এটাও জানতে পারি এই মেগা গডজিলাকে সম্পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে গেলে তাদের অধিক পরিমাণে এনার্জি সোর্স দরকার, যে কারণেই ওয়াল্টার সিমন্স হলো আর্থের খোঁজ করছে। কারণ সেখানকার এনার্জি স্যাম্পেল সে যদি একবার পায় তাহলে এই মেগা গডজিলাই সর্বোচ্চ শক্তিমান হয়ে উঠবে, যার মাধ্যমে গডজিলাকে হারানো তাদের কোনো ব্যাপারই হবে না। ফলে তার কোম্পানি হয়ে উঠবে সর্বোচ্চ ক্ষমতাশীল। আর ঠিক এই কারণের জন্যই তিনি ডক্টর নেথানকে হলো আর্থের খোঁজ করতে রিকোয়েস্ট করেছিলেন, যাতে সেখানকার এনার্জি স্যাম্পেল তারা সহজেই সংগ্রহ করতে পারে। এবার এদিকে দেখা যায় ওই টিম সেই পথের মধ্যে প্রবেশ করে বেশ কিছুটা গভীরে যাওয়ার পর তারা উপস্থিত হয় স্কাল আইল্যান্ডের মতো দেখতে একটি সম্পূর্ণ আলাদা জগতে। কিন্তু সেখানেও এক অদ্ভুত ক্রিয়েচার তাদের উপর হঠাৎই হামলা করে বসে। কিন্তু জিয়া তাদের সঙ্গে থাকার কারণে কং ওই ক্রিয়েচারটিকে মেরে তাদেরকে তার হাত থেকে উদ্ধার করে। যাই হোক, এরপর সেখানেই কং বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে অবশেষে তার পূর্বপুরুষের সিংহাসন কক্ষ আবিষ্কার করে, এবং একই সঙ্গে সেখান থেকেই সে তার পূর্বপুরুষের একটি হাতিয়ার উদ্ধার করে, যেটা গডজিলার পিঠের ওই কাঁটা জাতীয় অংশ দিয়েই তৈরি।